দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। জনতন্ত্র গণতন্ত্রে আজকে কথা বলবো উপজেলা নির্বাচন তৃতীয় ধাপের ভোটে বিক্ষিপ্ত সহিংসতা। এই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন কেমন গেল, এবার প্রথম 3 ধাপ এর মধ্যে শেষ হয়েছে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই অস্ত্র নয় মানব উন্নয়নে অর্থ ব্যয় বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই ঠিক যখন বিশ্বব্যাপী নানান ফ্রন্টে যুদ্ধ পরিস্থিতি বিরাজমান, এই সময় এই ধরনের একটি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যে পরিস্থিতি বিদ্যমান সেটি নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে সময় দিয়েছেন বিভুরঞ্জন সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন প্রথম পর্বে, এরপরে আরও অন্য অতিথিও যুক্ত হবেন। আলোচনা শুরু করতে চাই বিভুরঞ্জন সরকার, আপনাকে দিয়ে শুরু করি। এখন আমাদের অনলাইনে যিনি আছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান, তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে, যুক্ত হয়েছেন দিনেরই মধ্যে। অধ্যাপক ডক্টর কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। স্বাগত জানাচ্ছি আপনাকে অধ্যাপক ডক্টর কামরুল হাসান। আমি আসছি আপনার কাছে। বিভুরঞ্জন সরকার স্টুডিওতে রয়েছেন, তার কাছে একটু যেতে চাই। কেমন হলো উপজেলা নির্বাচন? 3 ধাপ পার হয়েছে, মানুষের আগ্রহ কতটা আছে বলে মনে হয়েছে আপনার কাছে? এবং 3 ধাপেই আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি যে 35 থেকে 40 এর মধ্যে কোনো একটা সংখ্যা ছিল, 35, 36, 37 ভোটার উপস্থিতি। কেমন হলো? ধন্যবাদ আপনাকে। উপজেলা নির্বাচন পর্যায়ক্রমে হওয়ার 6ষ্ঠ ধাপের এই নির্বাচন, তো আজকে হলো 3য় ধাপের নির্বাচন সমাপ্ত হলো। তা আমরা এটা শুরুর থেকেই লক্ষ্য করছি যে এবারের ভোটে ভোটার উপস্থিতিটা একটা কম। হ্যাঁ, যে পরিমাণ ভোটার উপস্থিতির কথা বলা হচ্ছে অনেক ক্ষেত্রেই অনেকেই বলছেন যে এটাও ঠিক না। হ্যাঁ, অনেক ভোট কেন্দ্রেই খালি দেখা যায়, দীর্ঘ সময় পরে হয়তো যাচ্ছে। এর দুটো কারণ। প্রথম কারণ হলো যে নির্বাচনটার ফলাফল অনেকটাই মানুষের কাছে আগে থেকেই জানা। দলীয় বিবেচনা, খালি দলীয় বিবেচনা না, যে একতরফা নির্বাচনের মতো আর কি, যেহেতু থাকছে কিন্তু অনেক জায়গাতেই এটা পরিষ্কার বোঝা যায় যে যেহেতু প্রধান বিরোধী দল বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন করেছে এবং নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্যই আওয়ামী লীগ এইটা একটা ওপেন রেখেছে, তাদের দলীয় প্রার্থী দলগতভাবে মনোনয়ন না দিয়ে দলের একাধিক প্রার্থীও অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো প্রতিদ্বন্দ্বিতা তার মানে হচ্ছে যে যেহেতু বিএনপি, তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির কিছু প্রার্থী বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দেখা যাচ্ছে যে বহিষ্কার করার পরেও কয়েকজন নির্বাচিতও হয়েছেন, কিন্তু সেই সংখ্যাটা কম এই কারণেই তারা অংশগ্রহণই করেছেন কম, মানে প্রতিদ্বন্দ্বিতাই করেছে কম। তো যেহেতু এইটা মানুষের কাছে, ভোটারদের কাছে অনেকটাই পরিষ্কার যে আওয়ামী লীগেরই কেউ না কেউ নির্বাচিত হবে, তো ফলে তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে আগ্রহটা কম মনে হয়েছে। আবার ধরেন যে এই স্থানীয় সরকার নির্বাচনে নানান রকম উৎসাহ উদ্দীপনা মানুষের থাকে, এলাকা ভিত্তিতে, আত্মীয় স্বজন, জানাশোনা, এই কারণে ভোটার উপস্থিতি বেশি হয়। অনেক সময় এই হয় যে জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচনে হয়, কিন্তু নির্বাচনটা যেহেতু অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, সেই জন্য মানুষ, ওই যে আগে শুরুতেই আমি যেটা বললাম, যে মানুষ ধরেই নিয়েছে যে নির্বাচনের জয় তো সরকারি। এখন সরকারের ধরেন যদি অফিসিয়াল ক্যান্ডিডেট আমরা বলি, অফিসিয়াল কিন্তু আসলে ওই অর্থে নাই, কারণ যেহেতু দল কাউকে মনোনয়ন দেয় নাই। তো তারপরেও একটা আছে, আর একটা আছে যে এই স্থানীয় প্রভাব, মানে ধরেন যে মন্ত্রীর প্রভাব, তারপরে হলো সংসদ সদস্যের প্রভাব, এগুলোও কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে। তো এসব কারণে যদিও দলের পক্ষ থেকে এগুলো কঠোরভাবে এবার নিষেধ করা হয়েছিল, বিশেষ করে মন্ত্রীদের আত্মীয় বা এমপিদের আত্মীয়। আমি আরো প্রশ্ন রয়েছে, আমি একটু অধ্যাপক ডক্টর কামরুল হাসানের কাছেও একটু তার পর্যবেক্ষণটা জেনে নিই একটু সংক্ষেপে। অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আপনার কাছে কি মনে হয়েছে? 3য় দফা শেষ হলো উপজেলা নির্বাচন, একটু সংক্ষেপে এটা বলে অন্য প্রশ্নে যেতে চাই। জি, অধ্যাপক ডক্টর কামরুল হাসান। ধন্যবাদ আপনাকে, আমার শ্রদ্ধেয় সহ আলোচক এবং যারা শুনছেন। দেখুন, উপজেলা নির্বাচন নিয়ে আমি ভোটারদের মতো আমারও তেমন কোনো আগ্রহ নেই। আসলে এই নির্বাচনটি সরকার পরিবর্তনের নির্বাচন প্রথমত নয়, আর আমার সহ আলোচক সঠিক বলেছেন, যেহেতু একতরফা নির্বাচন হচ্ছে ফলে এতে আগ্রহ কম। কিন্তু একটা জিনিস প্রমাণ হয়েছে যে সরকারি দলের
অধীনে, অর্থাৎ যেটা হচ্ছে যে শাসক দল যদি নির্বাচনে থাকে তাহলে মন্ত্রী এমপিদের যে প্রভাব তৈরি হয় এই বিষয়টা খুব প্রমাণ হয়েছে। কারণ এখনো প্রায় 18 জনের মতো মন্ত্রী এমপির প্রার্থী এই দফায় রয়েছে। আমরা নরসিংদীতে দেখেছি একজনকে রামদা দিয়ে তার মাথা প্রায় দুভাগ করা হয়েছে নিজেদের দলের মানুষই। এরাই 2018-তে সংঘবদ্ধ ভাবে, আমি একটা নিউজে পড়লাম যে তখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে অধ্যাপক ডক্টর মঈন খানের আসনে, আমি যদি সঠিক বলে থাকি, এবং সেখানে একজনকে প্রাণ দিতে হয়েছে। যে ব্যক্তি প্রাণ হারিয়েছে জানি না কতটা সত্য, আমি একটা খবরে দেখেছি। ফলে হয় কি, এইসব আচরণের বিচার যেহেতু হয়নি, এটা একটা সংকট। তারা আসলে দুর্বিনীত হয়েছে, দলের প্রার্থীকেও ফ্রাঙ্কেনস্টাইন হিসেবে তারা আসলে আক্রমণ করছে। আর আরেকটা বিএনপির যে অভিযোগ, যেটা আমি মূল পয়েন্ট এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে সংসদ বহাল রেখে এবং সেই মন্ত্রী এমপিদের প্রভাব মুক্ত রাখা যাবে নির্বাচন, সে অবস্থা বাংলাদেশে নেই। বিএনপি এবং 62-63 দল যেভাবে অভিযোগ করে আসছে যে আসলে দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়, যেটা আওয়ামী লীগও তাদের বিরুদ্ধে 96 সনে বলেছে এবং দাবিও আদায় করেছে, এই দাবিটাই সঠিক। সে কারণে আসলে দেখুন, নির্বাচন কমিশনের তেমন কোনো আসলে ভূমিকাও নেই এখানে। যদিও বগুড়ার একটা ইস্যুতে দেখলাম যে স্থগিত করেছে। এবং আপনি দেখেন, যদি আর 1 মিনিট সময় দেন আমি এটা বলে ফেলি, সেটা হচ্ছে আমরা দেখলাম যে আমাদের সেই সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবের ভাইদের বিরুদ্ধে যে অভিযোগ, এবং সেখানে একাধিক ন্যাশনাল আইডি তৈরি করবার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্পৃক্ততা, কারণ রেজিস্ট্রেশন তারাই করে। তাহলে এত শত বিষয়ে কোনো পদক্ষেপ যে নির্বাচন কমিশন নিতে পারে না, পক্ষপাত দুষ্ট হয় নিউজগুলোতে যেভাবে দেখেছি, সেক্ষেত্রে বিএনপির মতো একটা শক্তিশালী বিরোধী অংশ শাসক দলের বিরুদ্ধে নির্বাচন করলে কতটা নিরপেক্ষ ভূমিকা রাখবে নির্বাচন কমিশন, সেটা নিয়েও বিএনপি এবং বিরোধী দলগুলোর আপত্তি রয়েছে। এবং এই উপজেলা নির্বাচন সেই জিনিসটাকে আবার প্রমাণ করলো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন তো সম্ভব নয়, বরং এককভাবে নির্বাচন করার কারণে আওয়ামী লীগ শুধু বিরোধী দলকেই নয়, নিজের দলকেই খণ্ড বিখণ্ড করেছে। জি, ডক্টর কামরুল হাসান, মানে ডক্টর কামরুল হাসান, একটা হচ্ছে আপনি যে পয়েন্টগুলো বললেন, একটা হচ্ছে নিজের দলকেই খণ্ড বিখণ্ড করা কিংবা নিজের দলের মধ্যেই বিভেদগুলো আরো সামনে নিয়ে আসা। আরেকটি দিকে বিএনপি নির্বাচনে না আসা কিংবা জাতীয় নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত সব নির্বাচনের বাইরে থাকা, এটি কি তাদের জন্য ভালো হচ্ছে? কিংবা সার্বিক গণতন্ত্র যদি আমরা বলি, সার্বিক গণতন্ত্র রক্ষার কথা সবসময় বলা হয়, এই গণতন্ত্র কি রক্ষা হচ্ছে এরকম নির্বাচন দিয়ে? এটা আসলে খুব সরাসরি মন্তব্য করা খুব কঠিন, এটা আরো অপেক্ষা করতে হবে। তবে আমার একটা জিনিস মনে হচ্ছে যে নির্বাচন কমিশন এবং যদি দলীয় সরকার থাকে, সেখানে মন্ত্রী এমপিদের প্রভাব যেটা, সেটা তো দেখেন নিজের দলের মধ্যেই আত্মীয় স্বজন, ছোট ফ্যামিলির একটা ডেফিনিশন তৈরি করা হয়েছে, এবং নিজের দলের ত্যাগী প্রার্থী যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে নির্বাচনে দাঁড়াতেই দিচ্ছে না। বগুড়ায় তো তিনি বললেন যে যুবলীগকে উল্লেখ করেই বললেন তাদের সন্ত্রাসীরা এই সেই নানান, আপনি নিশ্চয়ই জানেন সেটা। তাহলে কি হলো বিষয়টা? তাহলে তো বিএনপি ধরেন যদি নির্বাচনে আসতো এবং অন্য দলগুলো আসতো এবং এইভাবে আক্রমণ করা হতো, নির্বাচন কমিশন প্রায় ছোট জগন্নাথ হতো, তাহলে তো 18-র মতোই হতো। তো তার চেয়ে কি ভালো নয় যে একটু সময় ক্ষেপণ হলেও গণতন্ত্রটা কিছুটা ব্যাহত হয়েছে, আন্দোলনটা কিছুটা ব্যাহত হচ্ছে এবং প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে, কিন্তু এই প্রক্রিয়াটা ব্যর্থ নয় আমার মনে হচ্ছে। বিএনপি যে লক্ষ্যে আগাচ্ছে, এটা আওয়ামী লীগ বিএনপি সহ একটা নির্বাচন হলে বোধহয় একটা স্টেবল সিচুয়েশন আসবে, একটা জনগণের সরকার হবে, এটা সকলের জন্যই বোধহয় কাম্য। আমি আসছি আপনার কাছে আবারও, ডক্টর কামরুল হাসান, আমি আসছি আপনার কাছে আবারও। বিভূতিভূষণ সরকার, আপনার কাছে কি মনে হচ্ছে একটি জায়গা যে সংঘাত সহিংসতার যে ব্যাপারটি, যদি নিজেদের মধ্যেই বিভেদের বিষয়টি স্পষ্ট হয়, তাহলে সংঘাত সংঘর্ষের বিষয়টি যতটা হওয়ার কথা ছিল কিংবা হতে পারত, সেটি হয়েছে কিনা, আর যেভাবে এই মুহূর্তে নির্বাচন প্রক্রিয়া হচ্ছে দেশে, জাতীয় নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত উপজেলা নির্বাচন, আমরা দেখছি যে নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণের একটা বিষয় তৈরি হয়েছে। এভাবে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা, এটা সফল চেষ্টা হচ্ছে কিনা?
আদৌ এর ফল ঠিক ভালো না, থাকবে? একটা তো পরিষ্কার যে যেই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এটাকে প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি বলা যায় না। তারপরে কারণ হলো যে সবাই যদি মানে অংশগ্রহণ না করে এবং মানুষ যদি নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে না পারে, তাহলে সেটা ঠিক নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু বলা যায় না। তো আমাদের দেশের রাজনীতিটা এখন হয়ে গেছে বিরোধিতার রাজনীতি। বিরোধিতা হলো যে মানে যারা ক্ষমতায় থাকবে বা যারা ক্ষমতায় থেকে নির্বাচন করবে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়, এই কথা বলে বিরোধিতা করা এবং নির্বাচনে অংশগ্রহণ না করা। তো এখন একটা বড় অংশ, একটা বড়ই যখন নির্বাচনে অংশগ্রহণ না করে তখন আসলে সেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না। আবার ধরেন সরকার পক্ষ থেকে যেটা করা হচ্ছে যে নিজের দলের একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া, প্রতিদ্বন্দ্বিতা করা, মানে দেখানো যে ভোট হচ্ছে এবং হচ্ছেও। কিছু কিছু প্রার্থী যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়নি তা না, কিন্তু সেটার সংখ্যাটা এবার কম, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কোনো কোনো জায়গায় ভালো হচ্ছে হয়তো ভোট, মানে কিন্তু আদতে এর সুফল আমরা পাবো না, বলে সেটা আসলে তো এটা কোনো সুফলের কোনো কথা বলা আমি লক্ষ্য করি না। যে এই ব্যবস্থা যদি এইরকমই চলতে থাকে, যেই কথাটা মানে আসলে দাঁড়িয়েছে, আপনি যেটা বললেন সংঘাত সহিংসতার বিষয়টা, মানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এই সব নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাই সম্পদের মালিক, এবং যারা আগে নির্বাচিত হয়েছেন দেখা গেছে যে আগে তারা যে সম্পদের মালিক ছিলেন তার থেকে বহুগুণ সম্পদ তাদের বেড়েছে তাদের এই জনপ্রতিনিধিত্ব হওয়া। তো নির্বাচনটা যেহেতু একটা লাভজনক বিষয়, বা প্রতিনিধি নির্বাচিত হওয়া, জনপ্রতিনিধি, এই একটা রাজনীতি মানে মানুষের কল্যাণের জন্য না হয়ে একটা নিজেদের স্বার্থ রক্ষা এবং স্বার্থ রক্ষার জায়গায় চলে গেছে। জি, আমি থেকে একটা ব্যবসায়ের মতো পরিণত হয়েছে। একটা বিরতি নিতে চাই। ডক্টর কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আর যেতে পারছি না, সময় স্বল্পতা রয়েছে। একটা বিরতি নিতে চাই, এই বিষয়ে অন্য একদিন হয়তো কথা হবে আবারও। ডক্টর কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্বে কথা বলতে চাই অস্ত্র নয় মানব সম্পদ উন্নয়নে অর্থ ব্যয়। প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন এই বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে বিভুরঞ্জন সরকার রয়েছেন, আমাদের সঙ্গে আরেকজন অতিথি অনলাইনে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ডক্টর নাসির উদ্দিন আহমেদ, নিরাপত্তা বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। স্বাগত জানাচ্ছি জনাব নাসির উদ্দিন আহমেদ। আমি বিভুরঞ্জন সরকার, আপনার কাছেই আসি। প্রধানমন্ত্রীর এই বার্তা, এর আগেও প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ব নেতাদের বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে গিয়েও আলোচনায় এই বিষয়গুলো এনেছেন। বিশ্ব যে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে, আমরা একদিকে মানবতার কথা বলা হয়, মানবাধিকারের কথা বলা হয়, আবার ঠিক দেখি বিপরীতমুখী আলোচনা গিয়ে হয়। কি দাঁড়িয়েছে আসলে পরিস্থিতিটা, আপনার কাছে কি মনে হয়? আসলে তো আপনি দেখেন যে এই যে কি বলবো, সোভিয়েত ইউনিয়ন বা সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের পর যেরকম আশা করা হয়েছিল যে পৃথিবীটা যেই উত্তেজনার জায়গায় ছিল সেখান থেকে হয়তো একটু ফিরে আসবে, কিন্তু সেটা না হয়ে আমরা দেখছি যে সেই উত্তেজনাটা আরো দিন দিন বাড়ছে। অর্থাৎ পৃথিবীটা আদর্শিক জায়গার থেকে এখন স্বার্থের জায়গায় গিয়ে উঠে গেছে, এবং সেইখানে সব দেশেরই মূল লক্ষ্য হলো নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করা। সেটাই হওয়া উচিত অবশ্য, কিন্তু সেটা করতে যে আমরা দেখছি যে কিছু কিছু দেশ এই অস্ত্র এবং যুদ্ধোন্মাদনা এটাকেই এখনো মূল পুঁজি হিসেবে ব্যবহার করছে। আপনি যদি দেখেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেই কিন্তু উত্তেজনা, এতে বিশেষ করে ইসরায়েল যে প্যালেস্টাইনের ওই আর কি গাজা উপত্যকায় যে নৃশংসতা বর্বরতা চালাচ্ছে, এইটা তুলনাহীন। মানে এই এত মৃত্যু, শিশু, নারী, বিভিন্ন বয়সের মানুষ, হাসপাতালগুলোতে যায় হামলা করা হচ্ছে, এই করা হচ্ছে। অথচ এই ইসরায়েলকে যারা মদদ দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে, তারা নিজেরা কিন্তু আবার গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা বিভিন্ন দেশে দেশে মানে তারা নীতির কথাই বলে। নিজেরা অনুসরণ করে এক অবস্থা আর মুখে তারা বলে আর একটা।
এবং এটা হইতে হইতে এখন এটা একটা কি বলবো মানে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন আপনি এই যে ইউক্রেন রাশিয়ার সংকট, একটি জায়গা মানে বৈশ্বিক মেরুকরণের এই জায়গায় আমি একটু ডক্টর নাসিরউদ্দিন আহমেদের কাছে যাই। আমি আসছি আপনার কাছে আবারও। ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, বৈশ্বিক মেরুকরণের এই প্রেক্ষাপটে আমরা দেখছি পুরো গোটা বিশ্বই বিভিন্ন ধরনের মেরুকরণ হচ্ছে এই মুহূর্তে। ঠিক সেই সময় বাংলাদেশের এরকম একটা অবস্থান নিয়ে থাকা, বাংলাদেশের যে ফরেন পলিসি, ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই জায়গাটি ধরে রেখে স্থির থাকা কতটা সম্ভব এবং কতটা করতে পেরেছি আমরা একদম সফলভাবে, কি বলবেন, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ সজল। আমাদের সত্যি কথা বলতে যেটা যে ফরেন পলিসি যেটা জাতির জনক দিয়ে গিয়েছিলেন সেটাই আদর্শ হওয়া উচিত ছিল, এবং সেটা যদি আমরা সঠিকভাবে ফলো করতে পারতাম তাহলে হয়তো আজকে বৈশ্বিক পরিস্থিতিটাই অন্যরকম হতো। তো বাস্তবে সেটা হয়নি। 1/11 দুঃখিত 9/11 ঘটনার পর থেকে বিশ্বে আমেরিকার একটাই বার্তা প্রবলভাবে ধ্বনিত হয়েছে, সেটা হলো যে তুমি হয় আমেরিকার পক্ষের নইলে বিপক্ষের, নিউট্রাল বলতে কোনো কথা নাই। আমি নিরপেক্ষ বা জোট নিরপেক্ষ এই ধরনের কোনো কথায় আমেরিকা মোটামুটি বিশ্বাস তুলে নিয়েছে। তাদের একটাই কথা যে তোমাকে হয় আমেরিকার পক্ষে থাকতে হবে, নাহলে তুমি অ্যান্টি আমেরিকান, তোমার বিরুদ্ধে আমেরিকা অ্যাকশন নিবে। এটাই হয়ে গেছে এখন বিশ্বের পলিসি। আর দুঃখজনকভাবেও যেটা আপনি শুরুতে বলেছেন, যেটা অস্ত্রের যে বিষয়টা, একটা সময় আমরা সেনাবাহিনীতে চাকরি করেছি, আমরা জানি যে অস্ত্রের উৎপত্তিটা হয়েছিল যে যুদ্ধ করার জন্য। আর এখন যুদ্ধ উৎপন্ন করা হয়, যুদ্ধ প্রস্তুত করা হয়, যুদ্ধ বাঁধানো হয় অস্ত্রের ব্যবসা করার জন্য। ঠিক উল্টা হয়ে গেছে, যে আগে অস্ত্র দিয়ে যুদ্ধ করা হতো, এখন যুদ্ধ দিয়ে অস্ত্রের ব্যবসা করা হয়। এটাই যখন পলিসি হয়ে গেছে যে আমাকে যুদ্ধ বাঁধাতে হবে, কারণ আমার অস্ত্রের ফ্যাক্টরিগুলো টিকিয়ে রাখতে হবে, আমাদেরকে ব্যবসা দিতে হবে। বিশেষ করে আপনারা জানেন প্রত্যেক 4 বছর পর পর আমেরিকাতে যে ইলেকশনটা হয়, সেই ইলেকশনের একটা বড় ফান্ড আসে অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে। এই ইলেকশনে কে প্রেসিডেন্ট হবেন তার একটা নিয়ামক শক্তি হলো অস্ত্র ব্যবসায়ীরা, এবং এর মধ্যে অনেকে আছেন যারা হলো জাতিগতভাবে ইসরায়েলের সমর্থক, একই ধর্মের অনুসারী, এবং বিভিন্নভাবে তাদের আত্মীয়তার বন্ধনে আবিষ্ট। এই জন্য 4 বছর পর পর একটা বিশ্বের মধ্যে এরকম একটা অস্থির পরিস্থিতি হয়, এবং বাংলাদেশেও সেটা হয়েছে। এবং অতি সম্প্রতি আমরা আরো কিছু লক্ষ্য করছি আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, যেটা আমাদের জন্য আসলে একটা আশঙ্কার বিষয় এবং খুব সতর্ক থাকার একটা সময় বলে আমি মনে করি। জি, ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আমি আসছি আপনার কাছে আবার। আমি যে আমাদের দেশের সীমান্তের কথা বলছিলেন, এই জায়গাটি নিয়ে একটু কথা বলতে চাই একটা বিরতির পর। বিভুরঞ্জন সরকার, বিরতি নিয়ে আসছি আপনার কাছে আমি। একটা বিরতি নিই দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমি ডক্টর নাসিরউদ্দিন আহমেদ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনার কাছে আসি এই পর্বের শুরুতে। আমি একেবারে সংক্ষেপে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের যে পরিস্থিতি, এটা আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? এর আগে সীমান্ত পরিস্থিতি বলতে যেটি প্রধানমন্ত্রীও কদিন আগে তার বক্তব্যে একটা ইঙ্গিত দিয়েছেন যে আলাদা রাষ্ট্র গঠনের একটা অপচেষ্টা কিংবা ষড়যন্ত্র আছে। আবার মাঝে মধ্যেই বলা হচ্ছে বাংলাদেশের সেনা ঘাঁটি করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র, এমন একটি চেষ্টাও আছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ সজল। ভৌগোলিকভাবে আসলে আমাদের এই বঙ্গোপসাগর এবং তার সাথে যে লাগানো এলাকাটা, যার মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ আছে, আমাদের কক্সবাজার মহেশখালী এলাকা আছে, এবং যেখানে এখন রোহিঙ্গা ক্যাম্প হয়েছে, এবং মায়ানমারের যে সীমান্ত এলাকাটা, সব পুরোটা নিয়েই আমাদের একটা খুব নাজুক পরিস্থিতি বলা যায়। কারণ এখানে আমরা যতটুকু খবর পাচ্ছি যে সরাসরি কেন্দ্রীয় যেই বর্ডার গার্ড পুলিশ ছিল সরকারি বাহিনী হিসাবে, তাদের এখন আর তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। তেমন বলা ঠিক হবে না, মোটামুটি কোনো নিয়ন্ত্রণ নাই বললেই চলে। কারণ তারা দলে দলে ইতিমধ্যে এসে আমাদের এখানে আশ্রয় নিয়েছিল, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে, এবং যৎসামান্য যদি কেউ থেকেও থাকে তারা আসলে কোনো কিছুই করতে পারছে না, কোনো রকমে হয়তো জীবন ধারণ করে আছে অথবা লুকিয়ে আছে। এই পরিস্থিতিতে যেহেতু কোনো সরকারি বাহিনী সেখানে নেই, বাংলাদেশের পক্ষে কাউন্টার পার্ট হিসেবে কারোর সাথে যোগাযোগ করাটাও একটা কঠিন বিষয়। কারণ জাতিসংঘ সনদ এবং অন্যান্য আন্তর্জাতিক যে সমস্ত আইন কানুন আছে, তার পরিপ্রেক্ষিতে একটি দেশের পক্ষে কোনো বিদেশি বিচ্ছিন্নতাবাদী দল বা বিদেশি কোনো যারা জঙ্গি গোষ্ঠী আছে তাদের সাথে সরকারিভাবে যোগাযোগ করা কঠিন।
এখন এই মুহূর্তে যারা আমাদের সীমান্তের অপরে আছে তারা আসলে কারা কোন মর্যাদায় তারা ওখানে আছে সেটা বিবেচনা করে আমাদেরকে একদিকে অফিসিয়ালি আগানো উচিত, অন্যদিকে অবশ্যই গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কায়দা কানুন করে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক বজায় রাখা উচিত। আর যদি এটার ব্যতিক্রম ঘটে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, ওরকম কিছু ঘটে যাওয়া অস্বাভাবিক কোনো কিছু নয়, কারণ এখানে তিনটা দেশের একটা খুব সেন্সিটিভ জায়গা, সফট কর্নার বলা যায় বা ট্রায়াঙ্গেল বলা যায়, এই সমস্ত এলাকায় সবসময় অপশক্তিগুলোর একটা অপচেষ্টা থাকে সবসময় যে কোনো একটা ঘটানো। জি, ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ। বিভূরঞ্জন সরকার, আমাদের এই অংশের ধারাবাহিক যে ঘটনাক্রম, তাতে আমরা কতটুকু আসলে সজাগ আছি বলে আপনার কাছে মনে হয়েছে? না, প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তো এটা মনে হয় যে প্রধানমন্ত্রীর নজরে আছে, জানেন আর কি। আবার নাসিরউদ্দিন সাহেব যেটা বললেন যে আসলে নজরে থাকলেও কারা কোন উদ্দেশ্যে কি করছে সবসময় হয়তো সব তথ্য আমাদের কাছে থাকেও না আর কি। কিছু একটা বহিঃপ্রকাশ হলে তখন দেখা যায়, আপনি ধরেন যে আমাদের পার্বত্য অঞ্চল আর কি, তো সেখানেও তো নানা ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা আছে। আগেও ছিল, দীর্ঘদিন ওইখানে অশান্তি ছিল, এই ছিল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে নতুন করে একটা গ্রুপ ওইখানে তৈরি হয়েছে আর কি। এবং এই যে এইখানে কিন্তু যে ওই অস্ত্র যোগান, ওই যে নাসিরউদ্দিন সাহেব যেটা বললেন যে যারা অস্ত্র তৈরি করে তারাই কিন্তু এই সব উস্কানি, জঙ্গিবাদ তৈরি করা, যুদ্ধ তৈরি করা, উন্মাদনা তৈরি করা, প্রতিহিংসা পরায়ণতা তৈরি করা, এরা কিন্তু ওই যে তাদের ব্যবসায়িক স্বার্থের কাছে। আমি শুরুতে যেটা বলেছিলাম যে পৃথিবীটা এখন স্বার্থবোধ দ্বারা পরিচালিত হয়, আদর্শবোধ দ্বারা না। আগে একটা নীতি নৈতিকতা ছিল যে আমরা আচ্ছা গরিব মানুষের শাসন কায়েম করব, সাম্যবাদ কায়েম করব, আমরা বৈষম্যহীন সমাজ কায়েম করব। এখন কিন্তু সেটার থেকে বড় হয়ে উঠেছে যে আমি কিভাবে বড় হব, আমার দেশ আমার কিভাবে বড় হবে। এবং সেইটার ক্ষেত্রে দেখা যায় যে ওই যে তাদের যে মূল যে আর কি অস্ত্র ব্যবসা, সেইটার চালান। এখন জঙ্গি গোষ্ঠীগুলো দেখেন যে ব্যক্তিগতভাবেও তো তারা অস্ত্র পাচ্ছে, কারা দিচ্ছে, কোনো না কোনো দেশ থেকে দিচ্ছে। আর প্রধানমন্ত্রী তো পরিষ্কার করেই বলেছেন যে আমাদের এখানে ঘাঁটি গাড়ার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং এই চেষ্টা কিন্তু আসলে নতুন না, এটা বহুদিন থেকেই এই চাপ আছে। তো এখন আমরা কতটা সেটা সামাল দিতে পারি আমাদের দেশ। এখন দেখা যায় যে ক্ষমতায় থাকার জন্য বা সংক্ষেপে রাজনীতি টিকে থাকার জন্য অনেক সময় দেখা যায় যে এইসব ক্ষেত্রেও আপোষ করে অনেকে। তা আমরা এটা অন্তত লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই ক্ষেত্রে দেশের স্বার্থে বা দেশের স্বার্থে এখন পর্যন্ত কোনো ওই ধরনের আপোষের নীতি গ্রহণ করছে এটা বোঝা মনে হয় না আর কি। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টা শুধু সরকার বা কোনো রাজনৈতিক দলেরই না, এটা সাধারণ মানুষেরও সচেতনতার বিষয় জরুরি। হ্যাঁ, কারণ আমাদের দেশটা বড়, আমাদের দেশের স্বার্থ বড়, এবং এইখানে যারা ওই যে ভাঙাগড়া করে তাদের স্বার্থের হাসিল করতে চায়, সেইটার বিরুদ্ধে সচেতন থাকা। অসংখ্য ধন্যবাদ বিভূরঞ্জন সরকার আমাদেরকে সময় দেওয়ার জন্য স্টুডিওতে এসে। দর্শক, শেষ করতে হচ্ছে, মেজর অবসরপ্রাপ্ত ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি দর্শক আজকের মতো সিএসআর জনতন্ত্র গণতন্ত্র। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।